টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। হ্যালো ফ্রেন্ডস, দেখছো আরোহী নিউজ আর তোমাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী আর আরোহী সেলেব টক্স নিয়ে। আর আরোহী সেলেব টক্সে বলা যায় প্রায় প্রত্যেক শনি রোববারই কিন্তু তোমাদের পছন্দের মুখগুলো আমরা স্টুডিওতে নিয়ে আসি এবং তাদের সঙ্গে আড্ডা দিই, গল্প করি এবং তাদেরকে নতুনভাবে চেনানোর চেষ্টা করি। আর আজকে আমার স্টুডিওতে উপস্থিত রয়েছে যাকে বলা যায় টেলিভিশনে কখনো বকুল হিসেবে দেখেছো, কখনো অহনা হিসেবে দেখেছো বা কখনো কাদম্বিনী। একদমই তাই, ঠিকই ধরেছো। আমার সঙ্গে আজকে রয়েছে উষসী। চলো তাহলে সরাসরি আরোপ করি উষসীর সঙ্গে। উষসী, কেমন আছো বলো আগে? দারুণ আছে, আমি তো এসেই তোমাকে বললাম খুব ভালো আছি। এবং তুমি যেটা বলছিলে যে লকডাউনটা তুমি মোটেই বোর ফিল করোনি একদম। সুতরাং লকডাউনটা কি মানে জেনারেলি আমাদের তো লকডাউন ছিল না, মানে লকডাউন হলেও কাজে আসতে হয়েছে এবং তোমাদেরও স্বাভাবিকভাবে কয়েকটা মাস পর আবার কাজ শুরু হয়ে গিয়েছিল। কয়েকটা মাস পরে না, যেটা মজার ব্যাপার, আমি লকডাউনে ফার্স্ট টাইম ফিল করেছি ওয়ার্ক ফ্রম হোমের কি আর কি ফিল হয়। কারণ আমি বাড়ি থেকে প্রচুর শুট করেছি, অ্যাড শুট করেছি, এপিসোড শুট করেছি, প্রচুর ভিডিও বাইটস আমাকে দিতে হয়েছে। তো ওটাও এক ধরনের মজা। এবং আমার টেকনিশিয়ান ছিল দুজন, আমার মা আর বাবা। আচ্ছা, সেটা কেমন? ওরা ক্যামেরা করতো, ওরা কি দিত, হ্যাঁ ওরা ফ্রেম অ্যাডজাস্ট করতো, যেগুলো করতে হয় আমাদের। মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। মানে তার মানে বাড়িতেই মোটামুটি শুট হয়ে গেছে, মানে বাবা মাকে নিয়ে একদম। তার মানে এই লকডাউনের সময়টা তো বেশ মজাতেই কাটিয়েছো। প্রচন্ড মজাতে কাটিয়েছি। কারণ আমি এটা বেশি হাইলাইট করতে চাই না, কারণ লকডাউনের সময় অনেক ক্রাইসিস এসছে, অনেকে কষ্টে ছিল, অনেকের প্রবলেম ছিল। তো আমি একদমই বলবো না যে আমি মানে খুব মজা করে, খুব আর কি আনন্দ করে কাটিয়েছি, কিন্তু আমি যেটা তোমায় বললাম যে বোর ফিল করিনি। বোর মানে যেটা সবার মানে কথা বক্তব্য ছিল যে এতগুলো মাস ঘরে বসে বসে কি করব, সেটা তোমার হয়নি। আচ্ছা, এই লকডাউনের সময়টা যতটা তুমি শুট করেছো বা বাবা মায়ের সঙ্গে যতটা সময় কাটিয়েছো, জেনারেলি যখন শুটিং চলে বা সারাটা বছর সেই সময়টা তোমরা পাও না, তো এই সময়টা পুরো পরিবারকে দিতে পেরেছো, তো সেটা কিরকম লেগেছে যে অনেক দিন পর পুরো সময়টা আমি পরিবারকে দিচ্ছি? সেটা প্রচন্ড মজার ছিল। আর আমাদের মনে হতো যে আমরা তিনজন বন্ধু আর কি একসাথে থাকছি, মা বাবা আর আমি থাকছি, এটা মনে হতো না, তিনটে বন্ধু। তোমার একটা বড় বৈশিষ্ট্য রয়েছে যেটা লেগ পুলিং এ তুমি একদম পিএইচডি করেছো। সেটা শুধুমাত্র সেটে চলে তা নয়, বাড়িতেও চলে। তো সেটার কিছু নমুনা কি মনে পড়ছে এই মুহূর্তে? যেমন নমুনা মনে পড়ছে, মানে বিষয়টা এরকম ছিল যে আমরা আমাদের যারা চেনা পরিচিত, যারা বন্ধু বান্ধব, সবাই রান্না করে করে আমাদের ছবি পাঠাচ্ছে যে এইটা রান্না করেছি, ওইটা রান্না করেছি। এবং আমি আর আমার বাবা জীবনে রান্নাঘরে ঢুকি না। তো আমরা মানে আমার আর আমার বাবার যেটা স্পেশালিটি হয়েছিল লকডাউনে, আমরা মাকে রান্নায় যতটা না হেল্প করেছি, আমরা ওই ছবি পাঠাবো বলে বেশি রান্না করেছি। ও আচ্ছা, মানে ওই যেটা জেনারেলি আজকাল ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দেখবে তুমি যে খাওয়ার আগেই 10টা ছবি আগে তুলে নিতে হবে, হয় ইনস্টা নয় স্ন্যাপ নয় এই, মানে সেই বিষয়টা তোমাদের কাছে বেশি এফেক্ট বেশি। মানে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, কিন্তু আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো পোস্ট করবো বলে আমি আর বাবা মানে পুরো প্রসিডিওর একটা গোটা রান্না, মানে সেটা গোলাপ জামুন বানানো হোক বা কোনো চিকেনের কোনো প্রিপারেশন হোক, পুরো আমরা আর কি দুজনে মিলে। কেন তারা শুধু রান্না করবে, আমরাও করতে পারি, সবকিছুতে আমরা এগিয়ে আছি। আচ্ছা, এই যে তোমার মানে আমার মনে হয় না যে তুমি মানে আমরা ফার্স্ট সিরিয়ালটা যদি কথা বলি, মানে জেনারেলি যেটাতে বেশি তোমাকে মানুষ চিনেছে, মিলন তিথি যদি বলি, মিলন তিথি যেই ক্যারেক্টারটা তোমার ছিল অহনা, আমার মনে হয় না বাস্তবে ওরকম কোনো ক্যারেক্টার আদেও কি মানে আছে? তোমার কি মনে হয় যে অহনা যেরকম ভাবে দেখানো হয়েছে, অহনাকে অত সাদাসিধে সবকিছু স্যাক্রিফাইস করে জীবন কাটানো কি পসিবল তোমার মনে হয়? এটা টাফ বলাটা। মানে অহনার সাথে আমি যখন অহনা ক্যারেক্টারটা অনস্ক্রিন প্লে করতাম, কিছু কিছু জায়গায় আমি অহনার সাথে নিজেরই মিল খুঁজে পেতাম। কারণ অহনা প্রচণ্ড ঘাবড়ে যেত, অহনা খুব ইজিলি সবাইকে ট্রাস্ট করতো, যেটা আমি এখনো করি। অহনা মানুষ চিনতে পারে না, আমিও পারি না, এরকম অনেক বৈশিষ্ট্য আছে। কিন্তু হ্যাঁ, যতটা দেখানো হয়েছিল ততটা হয়তো হয় না বাস্তবে। কারণ অহনার অপোজিটে, তোমার অপোজিটে যে কাজ করেছিল তারা একদম বিপরীত একটা মানে ক্যারেক্টার ছিল। তো সেটা নিয়েও যদি আমাকে প্রশ্ন করি যে তার ক্যারেক্টারটা ওটা মারাত্মক বিপরীত ক্যারেক্টার ছিল, তো ততটা কঠিনও কি মানুষ হয় তোমার? না না, একদমই না, একদমই না। মানে আমি জানি না, আমার জানা নেই, আমি তো ওরকম কারোর মানে সংস্পর্শে জীবনে আসিনি।
আচ্ছা, তো আমার এটা এটা পুরোটাই গল্প এন্টারটেনমেন্টের জন্য, মানে ওই যেটা লেখা থাকে বাস্তবের কোনো মিল নেই। সত্যি বাস্তব না, এটার মিল আছে না ওটার মিল না, আছে। একদমই না। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি মানে বকুল কথায় তোমার একটা মানে মিলন তিথিতে তুমি যেভাবে কাজ করেছো মানে একদম অপোজিট ক্যারেক্টার বকুল কথায়, তো তোমার কাছে কোনটা বেশি টাফ ছিল, বকুল কথার ক্যারেক্টারটা প্লে করা নাকি অহনার ক্যারেক্টারটা প্লে করা? আই থিঙ্ক অহনা, কারণ বকুল ইজ মানে কি বলবো, বকুলটা খুব রিলেটেবল আর বকুল খুব ন্যাচারাল, বকুল মানে ওই গার্ল নেক্সট ডোর টাইপের, মানে আমার কাছে বকুল মানে কি বলবো মানে ইজিয়েস্ট ছিল প্লে করাটা, সেই দিক থেকে আমি যদি ক্যালকুলেট করি অহনা ওয়াজ টাফ ছিল। আচ্ছা, বকুল মানে এই মেরে দেবো, করে ফেলবো, দেখে নেবো, এরকম একটা ভাব ছিল বকুলের। জেনারেলি আমরা যেটা এখনকার দিনে করতে চাই মানে যেটা হওয়া উচিত মেয়েদের, তো তুমি কি তার সঙ্গে নিজের কোনো মিল পাও যে কোনো ক্ষেত্রে হয়তো আমি ওরকম মনে হতো? না, আমার মিলটা হচ্ছে আমি হয়তো বললাম মেরে দেবো, দেখে নেবো, দিয়ে তারপরে যখন ফিল্ডে নামবো তখন আমার মনে হয় না বাবা দরকার নেই, আমি চলে যাই, এরকম একটা ব্যাপার, মানে একটু ভীতু টাইপের আছি। আচ্ছা, রাগটা আমার আছে বকুলের মতো, অ্যাটিটিউডটা আছে, কিন্তু স্ট্রেংথটা নেই। তো এই তোমার কি মনে, আমার তো মনে হয় যে সেই স্ট্রেংথটা আমাদের এখন ভীষণভাবে প্রয়োজন, মানে অ্যাটলিস্ট এই সিচুয়েশনে দাঁড়িয়ে। তা তোমার কি মনে হয় যে সেই স্ট্রেংথটা তুমি আস্তে আস্তে অ্যাচিভ করতে পারবে? হ্যাঁ, এই আমার এখন ছুটি চলছে, আমি জিমে মাঝে মাঝে বক্সিং করি। তুমি বক্সিং ওখানে শিখে বুঝতে পারছো যে তুমি ভিতরটা কমাতে পারবে? যাই বলে তখন মনে হবে আসতে পারবে লাগে কিছু বলুক, আর বক্সিং তো আমি জানি, দেখিয়ে দেবে। না, এটা আমাদের মানে আমার মনে হয় করা উচিত, মানে এখনকার দিনে যা পরিস্থিতি কোথাও গিয়ে একটা নিজেদেরকে স্ট্রং হওয়া উচিত। একদমই তাই। আচ্ছা, সিরিয়াল মানে তোমার নিশ্চয়ই তুমি এখন সিরিয়ালে যেহেতু অভিনয় করে যাচ্ছ কনস্ট্যান্ট, তো এখন বড় পর্দায় আসার একটা ইচ্ছে থেকেই থাকে, তো সেক্ষেত্রে তোমার কি প্ল্যানিং আছে এখন? মানে মোটামুটি দেখো, আজ অবধি আমার প্ল্যান করে কিছু হয় না, ঠিক আছে, এই যে সিরিয়ালটাও আমার প্ল্যান করে হয়নি। আমি অভিনয় করতে বরাবর ভালোবাসতাম, আমি ছোট থেকে গ্রুপ থিয়েটার করতাম, অভিনয়ের সঙ্গে আমার সবসময় একটা যোগাযোগ ছিল, সে কারণে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা জন্মায়। সেখান থেকে আমি জীবনে ভাবিনি যে আমি কেরিয়ার এইভাবে করব বা কিছু, পুরোটাই ডেস্টিনিতে ছিল আছে। তো পরে গিয়েও যেটা হবে সেটা আমি জানি, মানে যেটা হওয়ার সেটা হবে, আমার প্ল্যান ওয়াইজ কিছু হবে না। আমি ছোটোর থেকে স্বপ্ন দেখি যে আমি হিরোইন, ওই ব্যাপারটা আমার ছোটোর থেকে ছিল। তো স্বপ্ন দেখতে কার না ভালো লাগে, সে বড় পর্দা হোক বা সিরিয়াল হোক বা কিছু। আচ্ছা, আশুতোষ কলেজ থেকে পড়াশোনা হিস্ট্রি নিয়ে পড়লে, হিস্ট্রি নিয়ে পড়তে পড়তে ওটা কি তোমার কি আগে থেকে ইচ্ছে, মানে যেটা তুমি বললে যে বড় বড় এই ভাবটা তোমার ছিল যে হিরোইন হব বা অ্যাক্ট্রেস হব, তো হিস্ট্রি যখন একদম কোর পড়াশোনায় ঢুকে গেলে, পড়াশোনাটা অনেক বেশি সিরিয়াস হলো লাইফে, তখন কি এটা মাথায় ঘুরছিল? কারণ তুমি হিস্ট্রি অনার্স নিয়ে যেহেতু পড়েছো, আমি যেটা মনে হয় যে হিস্ট্রি অনার্স নিয়ে পড়লে নানান রকম মানুষের আর্কিওলজিস্ট হওয়া বা এই বিষয়গুলো, তো সেই দিকে না গিয়ে তখন কি মনে হচ্ছিল যে হিস্ট্রি অনার্স পড়ি কিন্তু আমি এটাই হব, এরকম কিছু বিষয় ছিল? না, দেখো, অনেস্টলি বলতে গেলে আমাদের মানে মধ্যবিত্ত পরিবারে কি হয়, মানে একটা সেট করা থাকে যে এইবার এটা করতে হবে, এইবার চাকরির পরীক্ষায় বসতে হবে, এইবার এটা করতে হবে। তো আমিও সেইভাবেই এগোচ্ছিলাম, এবং পাশাপাশি আমার অভিনয়ের প্রতি ইন্টারেস্টটা ছিল। এবার থিয়েটার করতাম, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করা ইজ আ টাফ জব, আমার তো বেশ টাফ লেগেছিল। তো এই করে করে কি হয়েছিল, একটা ওই ইয়ে হয়ে যাচ্ছিল, একটা গ্যাপ পড়ে যাচ্ছিল অভিনয়ের সাথে। তো সেই কারণে আমি ভেবে দেখলাম যে ঠিক আছে, কারণ এবং আমি যেহেতু প্রচণ্ড চঞ্চল, ওই আমি দুটোকে ব্যালেন্স করতে পারতাম না। তো আমার মা বলেই দিয়েছিল তুই নয় পড়াশোনা কমপ্লিট কর, তারপর তুই যা করার কর। তো আমার মা বাবার বক্তব্য এটা ছিল যে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা অবধি জিনিসটা হোক, তারপর জার্নি শুরু করুন। ঠিক আছে, দেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর আমি অডিশন দেওয়া শুরু করি। ইভেন আমার মাস্টার্সের অ্যাডমিশনও নেওয়া ছিল, বাট আমার শুটিং শুরু হয়ে যায় বলে আমি করতে পারি। মানে বলা যায় যে তোমার সঙ্গে পড়াশোনার সঙ্গে অভিনয়টা কখনো ক্ল্যাশ করেনি? না, ক্ল্যাশ করলে যে কোনো একটা হতো। হ্যাঁ, মানে জেনারেলি যেটা হয় দেখা গেছে যে অভিনয় সময়টা এতটাই সেখানে দিতে হয়, সেটা দিতে গিয়ে যারা ধরো এখন যে বাচ্চারা এখন এক্স্যাক্টলি আমার চেনা অনেক কাছের মানুষ আছে যারা মানে বাচ্চা সব, ওরা পড়াশোনাও করে, এক্সাম দেয়, প্লাস শুটিংও করছে, শুটিং করতে করতে পরীক্ষা দিচ্ছে এবং ভালো নাম্বার পাচ্ছে। আমি সত্যি ওদেরকে মানে বলি যে তোদের ক্ষমতা আছে, আমি হলে এটা পারতাম না। তোমার মনে হয় যে কোথাও গিয়ে একটা, আচ্ছা মনে হয় কি যে পড়াশোনা আর অভিনয়, যে তুমি পড়াশোনার পরে অভিনয়টা ঢুকে যেটা করে, কোথাও গিয়ে একটা কি ল্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে পড়াশোনাটা আমি কম সময় দিয়ে ফেললাম, অভিনয়টা আমি কম সময় দিয়ে ফেললাম? না, এটা ডিপেন্ড করে। আমার যেমন এখন মনে হচ্ছে যে আমি হলে পারতাম না, কিন্তু আমি চোখের সামনে ওদেরকে দেখছি, ওরা পড়ছে, পরীক্ষা দিচ্ছে, শ্যুটও করছে,
বাকি কাজগুলোও করছে। তো আমার সামহাও মনে হয় যে এটা আমার মনে হয় প্রায়োরিটির ব্যাপার, যে আমার যদি মনে হয় যে আমি পড়াশোনাটাকে ইম্পর্টেন্স দিয়ে শুটিংটাও করব, তাহলে ইটস পসিবল, চাইলেই করা যায়। মানে যারা আমি এরকমও দেখেছি যে শুটিং ফ্লোরে বই নিয়ে বসে বই নিয়ে পড়ছে, মেকআপ রুমে পড়ছে, পরীক্ষা দিচ্ছে। আর এখন তো সব অনলাইন, আমি নিজে দেখেছি অনলাইন পরীক্ষা দিচ্ছে। আমার সাথে আমারই একটা, আমি ওকে বলি, ও আমার বাচ্চা অশ্মি, সবাই জানে, কাদম্বিনীতে ছিল, ওকে আমি দেখেছি ও মেকআপ রুমে পরীক্ষা দিল, ততক্ষণ আমাদের শট নিয়ে নিল, ওর পরীক্ষা শেষ হলো, ওর শট নিল, এবং ওই পরীক্ষায় এবং খুব ভালো নাম্বার পেয়ে ও ইয়ে করলো। মানে আমার মনে হয় এখনকার দিনে ওরা অনেক বেশি সিরিয়াস, মানে দে আর মোর ফোকাসড, যে আমাদের খুবই ফোকাস, যেটাও করতে হবে ওটাও করতে হবে। আচ্ছা, ধর এই যে সিরিয়ালে আসার পর বা এই ক্যারেক্টারগুলো করার পর যখন তুমি বেরো, মানে যাই এখন যেমন তুমি ছুটি কাটাচ্ছ, বন্ধুদের সঙ্গে মোটামুটি দেখা করছো এই সময়টা, তো এই যে বেরো, কি কোনো রকম এক্সপিরিয়েন্স হয় যে সে কেউ বললো আরে তুমি বকুল না, কি ব্যাপার, এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়েছে? তো হয়েইছে, মানে এটা তো পার্ট অফ মাই লাইফ। এখন কিরকম লাগে তখন? ভালো লাগে, অবভিয়াসলি। উষসী বললে চেনার থেকে মানুষ যখন তোমার ক্যারেক্টারের নাম ধরে বেশি চেনে, আমার মনে হয় ওটা বেশি, মানে অনেক বেশি ভালো লাগার। হ্যাঁ, অবভিয়াসলি, একদমই ভালো লাগে, খুবই ভালো লাগে। তখন কিভাবে রিঅ্যাক্ট করো যখন বলে, তখন কি বলো? কি বলবো আমি, আসলে আমি প্রচন্ড, মানে এমনি সময় যখন ঘোরাঘুরি করি প্রচন্ড সিরিয়াস একটা মুখ করে ঘুরি। আচ্ছা, তো আমার সাথে যেটা হয়, খুব বেশি লোকজন আর কি এসে কথা বলতে আসে না, একটু ভয় পায়। আচ্ছা, এবং আমি ওই প্রাইভেসিটা মেনটেন করতে খুব পছন্দ করি। তো সেই কারণে মানে এরকম হয়, যখন আমি শুটিং করছি, আউটডোরে কোনো শুটিং করছি, তখন যারা এসে কথা বলে তাদের সাথে আমি খুব ভালোভাবে কথা বলি, কারণ তখন আমি কাজের মধ্যে রয়েছি। কিন্তু যখন আমি কোথাও বেড়াতে গেছি বা আমি আমার বন্ধুদের সাথে আছি, তখন ওটা একটা আমার পার্সোনাল মুভমেন্ট। তো ওই টাইমে যদি কেউ এসে আর কি বলে, তখন একটু আমার অকওয়ার্ড লাগে, মানে আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না কিভাবে কি করব। প্লাস আমার বন্ধুরা পাশে দাঁড়িয়ে আমার খিল্লি করে যায় কনস্ট্যান্টলি, তো সেইগুলো একটু আমার অসুবিধা হয়। আদারওয়াইজ খুব ভালোই লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, কাজ বাদ দিয়ে যখন বন্ধুদের সঙ্গে দেখা করছো, বা এখন যেমন সময় পাচ্ছ বা তুমি ছুটি নিয়েছো, এই যে আড্ডা দাও, যখন বেরো, মানে বন্ধুদের সঙ্গে, এমনি তুমি যেটা বললে তুমি খুব চঞ্চল, তো বন্ধুদের সঙ্গে বেরোনোর পর তখন কি ওই ইমেজটা সবসময় মাথায় ঘোরে যে আমার একটা, মানে যেহেতু আমার একটা অন্য পরিচয় রয়েছে, সেটা মাথায় ঘোরে, নাকি তখন মনে হয় দূর, বন্ধুদের সঙ্গে আছি, এখন বিন্দাস আড্ডা দিয়ে যা হবে পরে দেখা যাবে? এখন একটা ভালো জিনিস হয়েছে মাস্ক। দ্যাটস দ্য পয়েন্ট, মানে এটা খুব ভাইটাল পয়েন্ট, মানে এটা আমি মারাত্মক সাপোর্ট করি। তো সেই কারণে এখন মানে এইসব চিন্তা ভাবনা করতেই হয় না, মাস্ক পুরো বাঁচিয়ে দিচ্ছে আমাকে। তাও আমাকে, মানে একদিন আমি মাস্ক পরেই ঘুরছিলাম, আর এবং একটি মহিলা এসে আমাকে বলেন, যে ভদ্রমহিলা এসে বলেন যে কি এখন কোন কাজ করছো, মানে তিনি পুরোই রিয়েলাইজ, মানে রেকগনাইজ করে ফেলেছে। আমি যাওয়ার সময় ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি চিনলেন কি করে আমার এত অবধি মাস্ক ঢাকা? তাতে উনি উত্তর দিলেন, তোমাকে চেনার জন্য তোমার চোখ দুটোই যথেষ্ট। এটা কিন্তু পয়েন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। আমি মানে খুবই মানে খুশি হয়েছিলাম শুনে। তো যাই হোক, মানে যেহেতু মাস্কটা থাকে, তুমি যেগুলো বললে সেগুলো খুব একটা এখন আর মাথায় রাখি না, এবং যখন ছিল না তার আগে হ্যাঁ একটু ভেবেচিন্তে কাজ করতে হতো। আচ্ছা, ধরো আমি যদি অহনা বলি, বা অহনা, বকুল আর কাদম্বিনী, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে তোমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ক্যারেক্টার কোনটা ছিল? চ্যালেঞ্জিং তো অবভিয়াসলি কাদম্বিনী, এনি টাইম কাদম্বিনী। মানে ওটার জন্য কি তোমার কতটা প্রিপারেশন দরকার হয়েছে আদার দ্যান ওই দুটো ক্যারেক্টার? ওই দুটো ক্যারেক্টার আমি কোনো প্রিপারেশন নিইনি, ঠিক আছে। আর কাদম্বিনীর প্রিপারেশন বলতে ওই একটু পড়াশোনা করতে হয়েছে, বইটই পড়তে হয়েছে। তা তো পড়তেই হবে, ওটা মারাত্মক ভাইটাল একটা ক্যারেক্টার। যখন ক্যারেক্টারটা প্লে করতে, বা যেটা মানে যেটা হয়, মানে আমরা যখন ইন্টারভিউ নিই এই জগতের মানুষদের সঙ্গে, তাদের একটাই বিষয় থাকে, যখন আমরা অভিনয় করি তখন সেই অভিনয়টার, সেই ক্যারেক্টারটার মধ্যে নিজেদের ঢুকিয়ে ফেলি। তো তোমার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি ফ্যাক্টর করে, যে ক্যারেক্টারটা ভালোভাবে চেনা, নাকি নিজেকে ক্যারেক্টারটাই মনে করা? ক্যারেক্টার তো ওরম একদিনে চেনা যায় না, দিনের অনেক দিন লেগে যায় ক্যারেক্টারটাকে চিনতে, এবং রাইটার কিভাবে তোমাকে চেনাচ্ছে তার উপর ডিপেন্ড করে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যেটা আমি কাদম্বিনী শুটিং করতে করতে ফিল করতাম, যে আমি কাদম্বিনী দেবীর ছায়ার যোগ্যও নই, কিন্তু কিছু কিছু বিষয়ে আমি খুব মিল খুঁজে পেতাম, কিছু কিছু মেন্টালিটিতে, কিছু কিছু থট প্রসেসে আমার মনে হতো যে ইনি তো মানে আর 5 জনের মতো করেই ভাবতো, এবং কতটা মডার্ন ছিল সেই সময় দাঁড়িয়ে, যেটা ভাবাটা এখন আমাদের কাছে কিছুই না। উনি সেই সময় দাঁড়িয়ে অতটা
বোল্ড, অতটা আর কি স্বাধীনচেতা আমাকে খুব ইমপ্রেস করতো। এবং সেই সময় যদি তুমি যে এটা বললেই যখন, তখন আমার একটা কথায় মাথায় এলো যে মা শারদা বা কাদম্বিনী, এই যে ক্যারেক্টার বা এই চরিত্রগুলোকে আমরা জেনেছি, তারা কিন্তু আমাদের থেকে ফার মানে অনেক অনেক বেশি মডার্ন ছিলেন সেই সময়ে দাঁড়িয়ে। আচ্ছা, আমরা ঐশ্বরীর সঙ্গে আরও আড্ডা দেবো, আরও অন্য বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ ওগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ওয়েলকাম ব্যাক টু আরোহী সেলেব টক্স। আর অনেক অনেক আড্ডা দিতে হবে, তাই সরাসরি উষসীর কাছেই যাই। উষসী, সিরিয়াল মারাত্মক জনপ্রিয় একটা মাধ্যম হয়েছে বাড়িতে যারা থাকেন, বা আমরা যখন সময় পাই বাড়িতে যাই বা সময় কাটে আমরাও দেখি। তো সিরিয়ালের ক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়া এখন আমরা সবাই অ্যাক্টিভ, অনেস্টলি বলতে বুঝতে পেরে গেছি ও কি প্রশ্ন করতে চলেছে। সিরিয়াল নিয়ে এখন মারাত্মক একটা সেই লেভেলের একটা ঝড়, মিমের ঝড় উঠেছে, এবং যেটা দেখে রীতিমতো মানে
প্রথম ঝটকায় মনে হয় যে এটা কি, মানে এতটাই হাসি পায়। তো তুমি যখন সেই মিমগুলো দেখো তোমার কিরকম রিয়াক্ট করতে মনে হয় বা কি মনে হয় তখন? এটা তুমি জেনারেলি বলছো নাকি আমাকে নিয়ে যেই মিমগুলো হয়েছে সেগুলোর? তো জেনারেলি বলো, তারপর না ওটা নিয়ে আমরা কথা বলবো। জেনারেলি আমি এটাই বলবো যে কাজটা আমরা যে করছি সেটা জনপ্রিয় হচ্ছে, সেটা সবাই দেখছে, এবং মিম একটা বিষয় নিয়ে তখনই বেরোয় যখন আমাদের কাজটা ততটা মানুষের কাছে জনপ্রিয় হয়, সবাই সেটা দেখে কি বলবো একবারে চিনতে পারে, তবেই তো মিমটা বানানোর সার্থকতা সেখানে, যে ক্যারেক্টারগুলোকে আমি জানি, এদের ক্যারেক্টারিস্টিক্স কি, এরা কেন এরম করে বলে, সেগুলো নিয়ে মিম হয়। তো আমার মনে হয় এটা একদিক থেকে যেই কাজটা হচ্ছে তার একটা সাকসেস, যে মিম হচ্ছে, মিমগুলো ট্রেন্ড করছে, জনপ্রিয়, ফেমাস। ইটস আ পজিটিভ সাইন মিম হওয়া মানে। এবং বেশ কিছু ভিডিও আমি দেখেছি যেগুলোতে মানে এমন একটা বিষয়, মানে মিমের মানে ওই শর্টগুলো নিশ্চয়ই হয়েছে শ্যুটগুলো, এবং সেগুলো তুলে ধরে ধরে যেভাবে মিম করা হয় বা মজা করা হয়, তো সেইগুলো কি সবাই বলে অবাস্তব, এতটাও হয় না, এগুলো কি করে সম্ভব? তো সেগুলো যখন দেখো সেগুলোতে তোমার তখন কি মনে হয়, যে এগুলো সত্যি অবাস্তব, একটু বেশি দেখিয়ে ফেলেছে না? মনে হয় যে ঠিক আছে, মানুষকে এন্টারটেইন করার জন্য এটুকু প্রয়োজন। ও মানে আমাকে ধরে নিয়ে এসেছে আজকে এখানে ইন্টারভিউ নিয়ে গল্প করবে বলে এখন এসব প্রশ্ন করছে। দেখো মানে অনেস্টলি বলতে গেলে আমাদের একটা জিনিস আমি বলবো, যেটা আমি প্রথম দিন থেকে রিয়েলাইজ করি, আমরা মানে এটা আমিও করেছি, তুমিও করেছো, মানে আমরা কি করি, রিমোট নিয়ে এরকম চ্যানেল ঘোরাতে থাকি, এটা দেখতে ভালো লাগছে, ওটা দেখতে ভালো লাগছে না, কিন্তু আমরা যেটা টিভিতে দেখছি অ্যাকচুয়ালি সেটা করতে কিছু মানুষের, কিছু না মানে বেশ কিছু মানুষ, মানে ধরো কালঘাম ছুটিয়ে দিচ্ছে, হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে ওই কাজগুলো হচ্ছে। এবং আমাদের এই আনলক ফেজের পরে যখন শ্যুট শুরু হয়, আমাদের অনেক কিছু মাথায় রেখে শুটিংটা করতে হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইটা করতে হবে, ওইটা করতে হবে। আমাদের যেটা তোমার একটু আমি বলছিলাম যে একটা সময়ের একটা ব্যাপার আছে, এই সময়ের মধ্যে আমাদের প্যাক আপ করতে হবে। এবং মেগা সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, একটা ফুটেজ তোলার ব্যাপার থাকে, যে এতটা ফুটেজ আমাকে আজকে তুলতেই হবে। সেখানে আমাদের মানে কি বলবো, এতটাই মানে চাপ থাকে মাথার উপরে, শুধু আমরা অ্যাক্টার্স যারা ক্যামেরার সামনে আছি তাদের না, যারা ক্যামেরার ওইদিকে আছে তাদের একটা চাপ থাকে, ব্যাংকিং এর চাপ থাকে, 7টা এপিসোড তোলা এবং ঠিকঠাক টাইমে টেলিকাস্ট করা, সেগুলো শ্যুট করে যায় এডিট হতে, একটা লম্বা প্রসেস। এখানে গিয়ে কি হয়, মাঝে মাঝে আমাদের ধরো আজকে আমাদের এই সিনটা আমাদের শ্যুট করতেই হবে, কালকেই এটা টেলিকাস্ট, বা এই আর্টিস্ট আজকে নেই, মানে কালকে সে নেই, আজকে একে দিয়ে এটা করিয়ে নিতে হবে, বা এই সেটটা কালকে আমি পাবো না, এরকম প্রচুর বিষয় থাকে। তো আমাদের কি হয়, আমরা প্রচুর তাড়াহুড়ো করে কাজটা করি, খুব তাড়াহুড়ো করে কাজটা করি। তো কোথাও কোথাও হয়তো ধরে কাজ হচ্ছে, যাদের কাছে যারা অতটা সিস্টেমেটিকভাবে আর কি স্কেডিউল করতে পেরেছে বা কিছু, বা কোনো হয়তো প্রবলেম হয়নি। যেরকম আমাদের কাদম্বিনীতে একটা সময় প্রচণ্ড চাপ চলছিল, ব্যাংকিংয়ের চাপ চলছিল, অনেক রকম চাপ চলছিল, আমাদের সেট হয়নি, আমরা বেলগাছিয়াতে যেতাম শ্যুট করতে। তো কি হয়, তাড়াহুড়ো করে করতে গিয়ে না আমাদের এপিসোড তোলা নিয়ে কথা, আচ্ছা কি হচ্ছে আমরা হয়তো মাথাতেই নেই, আমি হয়তো কোথাও হয়তো একটা ভুল রিয়াকশন দিয়ে ফেলেছি, আমার মাথাতেই ছিল না, পরে আমি টেলিকাস্টে গিয়ে দেখেছি যে আমার একটা কানে হয়তো দুলই নেই, আচ্ছা আমি একটা কানে দুল পরে একটা গোটা সিন করেছি, আমার ভাগ্য ভালো সেটা নিয়ে মিম হয়নি। তো এইটাই আমি বলতে চাইছি, মানে যেহেতু এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে, এবং সিরিয়ালগুলো কি হচ্ছে, আগে যেটা হতো টিভিতে দেখতাম ব্যাস ওখানেই শেষ, এখন আমরা মোবাইলে যে কোনো সময় সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি, সেই জন্য খুদগুলো ধরতে পারছি, মানুষের কাছে এখন অঢেল সময়, তারই আফটার এফেক্ট তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা মানে যারা মিমগুলো, মানে যেগুলো নিয়ে মিমগুলো হচ্ছে, আমি সেটাই বলতে পারি যে প্রচুর মানুষ পরিশ্রম করে কাজটা করে, তো আপনারা মিমও বানান, রেসপেক্টও করুন। একদম সত্যি তাই, মানে ওই কাজের মাঝে মজাটাও তো কোথাও থাকে, মানে যারা মিম করছে তাদের কাছে ওটা, মানে আমার মনে হয় তোমরা এটা অনেক বেশি স্পিরিচুয়ালি নাও বিষয়গুলো, যে মজা হচ্ছে ওটাই। আমি তো ভাবি আমি মানে ট্রেন্ড করছি, আমাকে নিয়ে মিম হচ্ছে মানে আমি ট্রেন্ড করছি, এবং আমাকে নিয়ে একবার না বেশ কয়েকবার বিভিন্ন রকমের মিম হয়ে গেছে, তো এখন আমি বিষয়টাতে ইউজ টু। নিজের মিমগুলো দেখে তখন আমার কাছে সেভ করা আছে, আমি সেদিনই একটা মিম পেয়েছি, সেটা হচ্ছে আমি একটা ছবি দিয়েছিলাম কিছুদিন আগে, চুলগুলো উঠছে, তো একটা মিম বেরিয়েছে যে শ্যাম্পু করার পরে
আমার এক্সপেকটেশন বলে আমার ছবিটা, বাট রিয়ালিটি বলে আর কি একটা বাজে ছবি। এটা মজার, এটা মজার, মানে আমার মনে হয় স্পিরিচুয়ালি নিলে বিষয়টা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, স্পোর্টিংলি নিতে হবে। হ্যাঁ, কারণ সিরিয়াসলি নিলে ব্যাপারটা অনেক বেশি মাথায় চেপে যাবে। আচ্ছা, এই এখন তো মোটামুটি ছুটি কাটিয়ে তারপর তো আবার কাজে ফিরতেই হবে কোনো এক সময়। এই সময়টা মোটামুটি কি করবে বলে প্ল্যান করেছো? মানে বাড়িতে তো কাটাচ্ছো এই সময়, বন্ধুদের সঙ্গে দেখা করছো, সামনে জগদ্ধাত্রী পুজো রয়েছে, তো কি প্ল্যান করছো? আমি তোমায় আবার বলছি, প্ল্যান করে কিছু হয় না। আমার লাইফে আজ অবধি প্ল্যান করে কিছু হয় না। জগদ্ধাত্রী যাওয়ার প্ল্যান চলছে তোমার কৃষ্ণনগরে, কেন ওখানে তো স্বাভাবিক প্রত্যেক বছর একটা মারাত্মক ভালো পুজো হয়, এবারে একটু কোথাও একটা খামতি হবেই। হ্যাঁ, আর আমার যেহেতু আমি বললাম যে অনেকদিন আমি এরকম ছুটি পাইনি, তো আমার যেটা হলো সেটা হচ্ছে যে আমি প্রচুর আমার বন্ধু বান্ধব যাদের সাথে দেখা করা হতো না, আড্ডা দেওয়া হতো না, তাদের সাথে অনেকবার দেখা টাকা করলাম, এবং বেশ একটা মনে হচ্ছে ওই ছোটবেলায় যেটা হতো না, পুজোর ছুটি কাটাচ্ছি, আমার মনে হচ্ছে একটা পুজোর ছুটি কাটাচ্ছি। বাড়িতে মা বাবা দুজনেই থাকছে সব সময়, ঠিক আছে, ওদের সাথে কথা বলছি, টাইম স্পেন্ড করছি, ভালো লাগছে। আচ্ছা, রিয়েল লাইফ আর রিয়েল লাইফ এই দুটোর মধ্যে মানে উষসী রিয়েল লাইফে অনেকগুলো ক্যারেক্টার প্লে করে, কিন্তু রিয়েল লাইফে উষসী কেমন? মানে যেমন তুমি বললে চঞ্চল, তাছাড়াও তোমার কি বৈশিষ্ট্য তোমার মনে হয় আছে যেগুলো এখনো পর্যন্ত তোমার ফ্যান্সরা জানে না? ফ্যান্সরা তো আমার থেকে বেশি আমার সম্পর্কে জানে। সেটা পরিচয় পেয়েছো? কোনো ইনসিডেন্ট মনে পড়ছে মাথায় এই মুহূর্তে? একটা মজার জিনিস বলি, এটা শোনার পরে তো আমার মানে যে কটা ফ্যান্স, আমি বলতে পছন্দ করি না, সরি, অ্যাডমায়ারার, আমি এখনো অত বড় হইনি যে আমার ফ্যান্স হবে, যাই হোক, কিছু মানুষ আছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং সোশ্যাল মিডিয়ায় আমি তার প্রমাণ পাই মাঝে মাঝে। ওদের একটা জিনিস আমার যেটা খুব ভাল লাগে এবং যেটার জন্য আমি ওদের কাছে খুবই আর কি কৃতজ্ঞ, সেটা হচ্ছে আমার না জন্মদিন ভুলে যাওয়ার একটা স্বভাব আছে। আমার যারা বন্ধু বান্ধব তাদের জন্মদিন ভুলে যাওয়ার একটা স্বভাব আছে। ওরা কি করে, আমার প্রত্যেকটা, ওরা জেনে গেছে এখন আমার ফ্রেন্ড লিস্ট কারা, আমার ক্লোজ কারা, আমার আর কি ফ্রেন্ডস সবটা জানে। ওরা ঠিক 12টা বাজলেই ছবি পোস্ট করতে থাকে, আর আমি বুঝে যাই আজকে এর বার্থডে, আমি তাড়াতাড়ি করে তাদেরকে ফোন করে দিই। এটা বলে দিলাম, এখন তো আরো রিলিজিয়াসলি ওরা করবে, যাই হোক, এটা একটা খুব ভালো বিষয়। মানে আমি বলছি তো, ওরা আমার চেয়ে বেশি আর কি আমার ব্যাপারে জানে। যেটা এই বার্থডে ভুলে যাওয়ার মানে প্রবলেমটা আমারও আছে, মানে আমি প্রচন্ডভাবে ভুলে যাই, সেটাই মানে এটা আমার সঙ্গে কোথাও একটা সেম পিঞ্চ হয়ে গেল তোমার। ওই পোস্ট দেখেই হঠাৎ করে মনে হয় হ্যাঁ আজকের বার্থডে, চলো বাবা এটা উইশ করে দিন, হলে পরে আবার তারাই ফোন করে দেবে, এই ভুলে গেলি, বিষয়টাই আর কি। আচ্ছা, মানে শুটিংয়ের সময়টা অনেক বেশি টাফ থাকে, মানে শিডিউল, তারপরে কাজ করা, মানে প্রত্যেকটা সেক্টরে যেটা হয় একটা নির্দিষ্ট টাইম থাকে। তোমাদের কি সেই নির্দিষ্ট টাইমটা, মানে এখন যেহেতু লকডাউনের সময় একটা নতুন রুলস চালু হয়ে গেছে, মানুষ কমে গেছে শুটিং ফ্লোরে, তো এই যে নির্দিষ্ট টাইমে শুট করা, সেটা কি আগে কখনো ঠিক ছিল? মানে এখন যেমন 8 ঘন্টা হলে 8 ঘন্টাতে তোমরা বেরিয়ে যেতে পারছো? না, এটা আগে থেকেই তো ঠিক ছিল। এটা 2018-তে যেই নতুন রুলস রেগুলেশনস হলো, সেটা তখন থেকেই ঠিক ছিল। তার আগে অবধি একটু চাপ হতো, কারণ তখন কোনো ছিল না, নির্দিষ্ট টাইম ছিল না যে এই টাইমে প্যাক আপ করতে হবে বা কিছু। তখন মানে এরকমও হয়েছে 20 ঘন্টা 21 ঘন্টা শ্যুট করে আবার 2-3 ঘন্টা পরে করে টাইম, যেটা এখন নেই। এখন খুবই ফ্লেক্সিবল, মানে খুব সুন্দর টাইমিং। এই আড্ডার মাঝে একটা সিরিয়াস প্রশ্ন আমি তোমায় করতে চাইবো, সেটা হচ্ছে মাঝে একটা সময় আমরা যখন দেখেছিলাম যে মানে টলিপাড়াতে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া, পেমেন্ট পায়নি টেকনিশিয়ানরা, এটা নিয়ে একটা মারাত্মক ঝড় উঠেছিল, তারপর বেশ কয়েকদিন বন্ধ ছিল, তারপর আবার চালু হয়েছে। ওই যে বিষয়টা ঘটেছিল তখন, সেটা নিয়ে তোমার কি মনে হয় যে বিষয়টা কতদূর মানে যুক্তিযুক্ত বা কতটা সমস্যা সত্যিই তাদের ফেস করতে হয়েছিল সে সময়? আমি বাচ্চা একটা মেয়ে, আমি এসব ব্যাপারে কি, বড়দের ব্যাপারে কি বলবো বলুন তো। আমি সত্যি বলছি, মানে আমি বিষয়টা মানে বিষয়টা নিয়ে আমার কোনো কমেন্ট করা প্রথম কথা উচিত নয়, কারণ আমার কোনো রাইট নেই। এবং তুমি যেটা বললে সেটা হয়েছিল একটা প্রবলেম, আমি এটুকু বলতে পারি বড়রা যারা ছিল মিটিং করে পুরোটাই সলভ করেছে, এবং সবার সুবিধা হয় এরকম জিনিস, মানে এরকম ডিসিশনই নেওয়া। আমি তোমাকে প্রশ্নটা করলাম তার একটাই কারণ, যেহেতু সিরিয়ালটা প্রত্যেক দিনের ব্যাপার বা প্রত্যেক দিনের বিষয়, এবং তোমরা হার্ডকোর সিরিয়াল এখন কাজ করছো, সেক্ষেত্রে এই সমস্যাটা তোমাদের সারাউন্ডিংসে রয়েছে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তোমাকে আরো করা যে সেই সময়টা যেহেতু তোমরা সেই সময় সেখানে উপস্থিত ছিলে বা আমরা দেখেছি সেই বিষয়টা, সেই জন্যই তোমাকে করা। আচ্ছা, এই সিরিয়াল থেকে বেরিয়ে যদি একটু সিনেমা জগতের দিকে যাই, সেলিব্রিটি ক্রাশ কে তোমার? সেলিব্রিটি ক্রাশ মানে বেঙ্গলি, মানে কলকাতা ইন্ডাস্ট্রিতে বলতে পারো, হতেই পারে। আমার যেমন মারাত্মকভাবে মানে ভালো লাগে কিছু মানুষদের, তাদের প্রতি আমার অভিনয় দেখতে ভালো লাগে,
সেরকম বিষয়টা থাকতেই তো পারে, মানে মনে হয় না যে অভিনয় দেখে আমি সে যেন ইন্টারভিউটা না দেখে। আমি ছোট থেকে পরমব্রতকে আমার খুব ভালো লাগে। না, পরমব্রতর প্রচুর একটা লিস্ট আছে, পরমব্রত বলো, আবিরদা বলো, বা অনির্বাণদা যারা রয়েছে, এবং আরো একজন ফ্যান লিস্ট হয়তো এতদিন কেউ জানতো না, নাকি আজকে তুমি এটা জানতো? এর আগেও আমি একটা ইন্টারভিউতে বলেছি। তোমারই মতো একজন আমাকে জোর করে আর আমাকে বলতে বাধ্য করে। কোনোদিন যদি কাজ করার সুযোগ হয়, জানি না কি হবে। কোনোদিন মানে এখনো পর্যন্ত কাজের সূত্রে কোনোদিনও মানে অদ্ভুত ব্যাপার। মানে আমি যখন কলেজে পড়তাম আমার মনে আছে আমি একবার ফিল্ম ফেস্ট দেখে আর কি বেরোচ্ছি নন্দন থেকে, আর তিনি ঢুকছিলেন, সেই আমার একবার আমনা সামনা হয়েছিল, কিন্তু কথা হয়নি অবভিয়াসলি। তারপরে কোনোদিনও সুযোগ হয়নি, ইভেন দেখা অবধি হয়নি। আচ্ছা, মানে এখনো ওটা সামনে আসলে কি এটা ফেস করবে যে আমি একটা আমি আসলে ওই এই বিষয়গুলো তোমার সামনে যত কথা বলছি, অ্যাকচুয়াল জিনিসটা হলে হয়তো আমি পুরো মানে ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকবো। এটাই হয়। ক্রাশ তো এরকমই হয় না, সামনে দাঁড়ালে সব আমরা মৌনব্রত ধারণ করি তখন, ওই 3 ইডিয়টস এর সিনটার মতো সব স্লো মোশন হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলে। আচ্ছা আচ্ছা, বলছি যে যে প্রশ্নটা তোমার এই দেখেছো পরমব্রতর বললে আমি কিন্তু ভুলে গেলাম, যে প্রশ্ন তোমায় করতে গেছিলাম, এই যা হয় সারাউন্ডিংসে আমরাও তো গুলিয়ে ফেলি মানুষজনকে। যাই হোক, তো তোমার এই যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলি, যেহেতু তোমাদের একটা মেনটেনের একটা ব্যাপার থাকে, সবসময় ডায়েট করা বা এটা খাবো না সেটা খাবো না, রাস্তায় বেরোনোর পর কি সেগুলো মাথায় থাকে মনে হয়, নাকি মনে হয় না মোটামুটি খেয়েই ফেলি সব? মানে তুমি কি একদম হার্ডকোর বাঙালি, নাকি না এখনো মেনটেন করে খাওয়া দাওয়া করো? দেখো, মেনটেন করি না এটা বলাটা ভুল। আর বিষয়টা হচ্ছে যেটা তুমি বললে হার্ডকোর বাঙালি, মানে আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। আচ্ছা, তো ইলিশ মাছের সিজনে আমি কোনো ডায়েট করি না। আচ্ছা, সেই সময় তখন ইলিশ মাছ, মানে আমি শুটিংয়েও ইলিশ মাছ নিয়ে যাই লাঞ্চে, আমি এতটাই ভালোবাসি। বাড়িতে থাকলেও ইলিশ মাছটার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। আদারওয়াইজ একটু তো মেনটেন করতেই হয়, কিছু করার নেই, বাই প্রফেশনে করতেই হবে। অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে? মানে যখন তুমি একা থাকো তখন কি করতে ভালোবাসো? গান শুনতে ভালো লাগে, সিরিজ দেখতে ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি নিজের সঙ্গে নিজে সময় কাটাতে খুব ভালোবাসি, তো ওটা আমার একটা মি টাইম, অ্যালোন টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। মানে ওটা কিভাবে কাটো? ওই গান বা সিনেমা এগুলো? ওটা হ্যাঁ, বই পড়ে, নিজের মতো করে, সিনেমা দেখে, নিজের ঘরে। নিজের ঘরটা খুব ইম্পর্টেন্ট। ওটা মনে হয় যে আমাদের একটা পৃথিবী। আমি যখন বাড়ি যাই, ওই রুমটায় যখন ঢুকি তখন মনে হয় আমি স্বর্গ হাতে পেলাম, মানে ওখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না। আমার কিংডম, হ্যাঁ আমিই রাজা, একদম ঠিক কথা। আচ্ছা, আমাদের সময় একদম শেষ, কিন্তু তার আগে একটা বিষয়ে কথা বলবো তোমার সাথে। তুমি প্রচন্ড ল্যাদখোর, যেটা তুমি একটু আগে বলছিলে, একটা ল্যাদখোরের প্রমাণ দিয়ে দাও, একটা ঘটনা বলে কিছু, যেখানে কোন লেভেলের, মানে ল্যাদখোর আমিও, কিন্তু কোন লেভেলের ল্যাদখোর আমি সেটা একটু আমরা অনুমান করি। ল্যাদখোরের তো মানে প্রচুর আছে, আমি কোনটা ছেড়ে কোনটা দেবো সেটাই ভাবছি। মানে এক্সট্রিমটা বলো, মানে আমরা তো ল্যাদ খাই, মানে আর এখন শীতকাল আসছে, ল্যাদের কোনো মানে সীমা থাকবে না। তো তোমার ল্যাদের সেই লেভেলটা জানতে চাইছি, মানে কোন লেভেল হলে বলতে পারে তোমার চেয়ে বেশি ল্যাদখোর কেউ হতে পারে না? অনেক আছে অ্যাকচুয়ালি, আমি মানে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মানে আমার ল্যাদের লেভেল বলতে, আমি জিম যাই, তো এটা ঠিক ল্যাদখোর না, এটা আমি বলবো যে আমি কতটা অন্যমনস্ক সেইটা আমি তোমাকে বলি। এটাতে ল্যাদটা অতটা আর কি সিগনিফাই হবে না। আমাদের কি হয়, জিমের জুতোটা ওখানেই রাখা থাকে, আমি যেই জুতোটা পরে যাচ্ছি সেই জুতোটা ওখানটায় খুলে, জিমের জুতোটা পরে আমি জিম করি, দেন নেমে ওখান থেকে আমার জুতোটা খুলে আমি যেই জুতোটা পরেছি সেই জুতোটা পরে আমি নিচে চলে আসি। আমি এতটাই অন্যমনস্ক এবং এতটাই আপন ভোলা, এবং এই ভুলটা আমি একদিন না 3-4 দিন করেছি। আমি খালি পায়ে রাস্তা অবধি চলে গেছি, জুতো না পরে, মানে জুতোটা খুলে আমি খালি পায়ে রাস্তা। বুঝতেই পারলাম তুমি যদি সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলে। আমি আমার নিজের হেলে রয়েছি না, আমার মনেই নেই, আমাকে ওখানকার লোকরা বলছে ম্যাডাম মানে খালি পায়ে যাচ্ছেন আপনি। বললাম ও আচ্ছা হ্যাঁ। এবং এটা এই ভুলটা একদিন হয়, আমার 3-4 দিন হয়েছে, এবং আগামীকালে আবার হবে, আমি এটাও জানি। কি কনফিডেন্স, আবার হবে। হ্যাঁ, আমি প্রচন্ড অন্যমনস্ক, মানে আমার অন্যমনস্ক হওয়ার জন্য আমার স্কুলে পড়তে সংস্কৃততে সাংঘাতিক সব নাম্বারও আসতো।
আচ্ছা মানে সংস্কৃত তো মানে ম্যাথসের মতো, হ্যাঁ অঙ্কের মতো। একদম মনে রাখতে হয়, হ্যাঁ মনে রাখতে হয় এবং একটা ভুল করা মানে পুরোটা ভুল, হ্যাঁ। তো সেই জন্য খুব সুন্দর নাম্বার আসতো। নাম্বারগুলো জিজ্ঞেস করো না। না সেটা আমি জিজ্ঞেস করবো না, কারণ আমি যে খুব একটা আহামরি নাম্বার পেতাম তারা তো, কারণ তোমাকে জিজ্ঞেস করলে তুমি আমায় জিজ্ঞেস করবে এবং সেটা আমিও বলতে পারবো না। এবং আর যেটা বলছিলাম যে তোমার ল্যাথখোরের যে প্রমাণটা আমাকে একটু অফ দেখো ল্যাথখোরের প্রমাণটা বলে হচ্ছে কি বললাম জানো, সেটাই তো ভুলে গেলাম। যেটা বলছিলে ল্যাথখোরের প্রমাণ হচ্ছে এরকম যে শীতকাল, ধরো আমি কম্বলের তলায় ঢুকে গেছি, কিন্তু আমি বই পড়ছি, লাইটটা অফ করা হয়নি, আমার ঘরে গান চলছে বা কিছু চলছে, আমি ফোনটা নিলাম, নিয়ে আমার মাকে বা বাবাকে ফোন করলাম, করে বললাম আমার ঘরে এসো, আমার ঘরে এসো। ওরা আমার ঘরে এলো, ভাবলো কি না কি লাইটটা অফ করে দাও, লাইটটা অফ। তারপরে মায়ের হাত থেকে দুটো খাও না পিঠে, জেনে গেছে আমি এরমই চলতে থাকবে, এরমই চলবে। আচ্ছা আমাদের সময় একদম শেষ, আড্ডাটা বেশ ভালোই হলো, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আজকে তো মোটামুটি তোমার প্রচুর শিডিউল রয়েছে, তার মধ্যে তোকে এলে আড্ডা দিলে, আমাদেরও বেশ ভালো লাগলো এবং আশা করি তোমারও ভালো লাগলো এখানে এসে। এবং আমরা আবারও উষসীকে পাবো আশা করা যায়, কিন্তু আজকে আমাদের সময় একদম শেষ, সেখানে শেষ করতেই হবে। তবে আবারও সেলেব টক্স নিয়ে আমরা কিন্তু ফিরবো, অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আরোহী নিউজ। আরোহী সেলেব টক্স নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।